এখানে আমরা এই ডিজিটাল জার্নালিজম, ডিজিটাল মার্কেটিং, ফ্যাক্ট চেকিং এই ধরনের অনেকগুলো কোর্স আমরা দিচ্ছি। যারা মোটামুটি প্রথমের দিকে র্যাঙ্ক করে তাদেরকে আমরা স্কলারশিপ দিই। UX, UI, ওয়েব অ্যাপ ডিজাইন, জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রিমোট সেন্সিং অ্যানালিটিক্স। তার ভেতরে 1 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি, 2 নম্বর ফুড মাইক্রোবায়োলজি, আর 3 নম্বর হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজি। নমস্কার, প্রত্যাশা অনুষ্ঠানের আজকের পর্বে আমরা চলে এসেছি বেলুড় মঠ বিদ্যা মন্দিরে। আমরা সদ্য পেরিয়েছি স্বামী বিবেকানন্দর 164তম জন্মবার্ষিকী এবং সেই একই সঙ্গে 41তম জাতীয় যুব দিবস। আর সেই জন্যই আমাদের আজকের পর্বে একটু ভিন্ন স্বাদের ছোঁয়া। কী কারণে স্টার্টআপের সাথে আমরা আজকে এই স্বামীজির কথা একসাথে বলছি? আসলে স্টার্টআপ শব্দটা হয়তো আমাদের কাছে নতুন, কিন্তু এর ভাবনাটা বহু প্রাচীন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে যে কোনো দেশের চালিকা শক্তি হলো তাদের যুব শক্তি, আর সেই কারণে যুব শক্তির বিকাশ, আধ্যাত্মিক বিকাশ, চারিত্রিক বিকাশ এবং অবশ্যই তাদের কর্মসংস্থান ভীষণ গুরুত্বপূর্ণ। আর তারই ভাবধারায় আদর্শে তৈরি হয়েছে বেলুড় মঠ বিদ্যা মন্দির, যেখানে বিভিন্নভাবে এখানকার যুবশক্তিকে উপযুক্ত করে তোলা হচ্ছে যাতে তারা নিজেদের এবং দেশের কাজে লাগতে পারেন। স্টার্টআপ নিয়ে তো অবশ্যই আমরা কথা বলি, কিন্তু এই যুবশক্তি মানেই তো অভিনবত্ব, তাই না? নতুন করে যারা ভাবতে পারে, নতুন ভাবনাকে যারা কাজে লাগাতে পারে। আসুন আজকের পর্বে আমরা বিভিন্ন বিভাগে কথা বলবো এবং বিভিন্ন বিভাগের যারা ছাত্রছাত্রী রয়েছে এবং তারা যারা গবেষণা করছে, কী বিষয়ে গবেষণা করছে, কিভাবে তারা স্বামীজির অনুপ্রেরণায় অনুপ্রাণিত, জেনে নেব আজকের পর্বে। নমস্কার, এই মুহূর্তে আমরা রয়েছি বেলুড় মঠ বিদ্যা মন্দিরে এবং আমাদের সঙ্গে রয়েছেন দেবশ্রী মহারাজ, এখানকার প্রিন্সিপাল, এবং ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে এখানকার পঠন পাঠন সম্পর্কে উনি যদি আমাদেরকে একটু সংক্ষেপে জানান। আমাদের এটি একটি স্বশাসিত আবাসিক মহাবিদ্যালয়। এখানে আপাতত আমাদের 14টি বিষয়ে অনার্স এবং 7টি বিষয়ে MA MSc স্নাতকোত্তর এবং 6টি বিষয়ে PhD প্রোগ্রাম চালানো হচ্ছে। এছাড়াও আমাদের ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল এবং ফটোগ্রাফি এই বিষয়ে আমাদের ডিপ্লোমা কোর্স রয়েছে, এগুলো 1 বছরের UG ডিপ্লোমা। এর পাশাপাশি আমরা এই স্কিল এনহ্যান্সমেন্ট, এখন আপনারা জানেন যে এটি ভারতবর্ষের যে নতুন শিক্ষা ব্যবস্থা, ন্যাশনাল এডুকেশন পলিসির এই জায়গাটাতে খুব জোর দেওয়া হয়েছে। তো আমাদের এই কলেজে স্কিল এনহ্যান্সমেন্টের জন্য আমরা অনেকগুলি এই ধরনের কোর্স করছি, যাতে তাতে আমাদের ছাত্ররা যারা এখানে পড়ে, এটি মূলত ছাত্রদের জন্য বয়েজ কলেজ, তারাও উপকৃত হয় এবং তার সাথে সাথে বাইরের ছাত্রছাত্রীরা তারাও যাতে উপকৃত হয়। তো এই রকম স্কিল এনহ্যান্সমেন্টের জন্য আমাদের সার্টিফিকেট কোর্স অজস্র রয়েছে, প্রায় এখন কাছাকাছি 70টির মতো আমরা চালাচ্ছি। এবং তার সাথে সাথে আমরা যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষা। আমাদের একটি সেল রয়েছে, প্লেসমেন্ট অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিং সেল, তার মধ্য দিয়ে আমরা যেগুলো স্টেট লেভেল এবং ন্যাশনাল কম্পিটিটিভ পরীক্ষা, যেমন ধরুন WBCS, রেলওয়ে, ব্যাংকিং এরকম, আর UPSC, এর আমরা অনলাইন এবং অফলাইন মাধ্যমে আমরা অনেকগুলো ট্রেনিং কোর্স করাচ্ছি। আমি মূলত কম্পিটিটিভ এক্সামসের উইংসটা দেখে আসছি 2013 সাল থেকে। আমরা এই উইংসটা শুরু করেছিলাম, আমাদের একটা লক্ষ্য ছিল যে আমাদের স্টুডেন্টরা কেউ অধ্যাপক, কেউ শিক্ষক, কেউ ইঞ্জিনিয়ার কিংবা বিজ্ঞানী এই সব দিকে তো যাচ্ছেই, কিন্তু ভালো সিভিল সার্ভিস সোসাইটিতে ভীষণ দরকার ছিল। আমাদের বর্তমান যিনি
ভাইস প্রেসিডেন্ট মহারাজ আছেন সুহিতানন্দজি, উনি বলেছিলেন একবার যে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া দরকার আছে। আমরা সেই অনুযায়ী আমাদের তৎকালীন যিনি অধ্যক্ষ মহারাজ ছিলেন এই উইংসটিতে এই সেলটির তিনি সূচনা করেছিলেন। তারপর থেকে আমরা মূলত বর্তমানে WBCS, UPSC এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো হয়, যেরকম স্টাফ সিলেকশন কমিশন এবং রেল, এছাড়া আমরা বিভিন্ন স্টেট PSC সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি তার যে উদ্যোগ সেটা জারি রেখেছি। এবং আমরা প্রত্যেক বছর সিভিল সার্ভিস ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন করি। এই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবছরও আমরা রেজিস্ট্রেশন শুরু করেছি। রেজিস্ট্রেশনের জন্য কোনো ফিজ থাকে না এবং আমরা এই পরীক্ষাতে যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট অংশগ্রহণ করে তার জন্য আমরা যারা পার্টিসিপেট করে তাদের জন্য আমরা 10টা ফুল লেন্থ প্রিলিমসের সিভিল সার্ভিসের মক টেস্ট ফ্রিতে দিই। এছাড়া যারা মোটামুটি প্রথমের দিকে র্যাঙ্ক করে তাদেরকে আমরা স্কলারশিপ দিই। আরও একটা জিনিস জানতে চাইবো যে যদি ধরুন কেউ মনে করে এখান থেকে পাশ করে বেরোনোর পরে যে সে কোথাও চাকরি করবে না এবং সে নিজেই নিজেকে কোথাও নিযুক্ত করবে এবং তার সাথে সাথে সে আরও 5 জনের জন্য এমপ্লয়মেন্ট তৈরি করবে, অর্থাৎ সে এন্টারপ্রেনিয়রশিপ করতে চায়, সেক্ষেত্রে তাকে তৈরি করবার জন্য কী ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এখানে? এন্টারপ্রেনিয়রশিপের জন্য আমাদের এখানে এই যে প্রথমে বললাম যে চাকরির যে পরীক্ষাগুলির কথা বললাম, এছাড়াও আমাদের প্লেসমেন্ট সেল থেকে আমরা কয়েকটি কোর্স দিচ্ছি। তার মধ্যে দিয়ে যেমন ধরুন আমাদের একটা ইন্টেরিয়ার ডেকোরেশন, তার উপরে একটা কোর্স রয়েছে, আমাদের এই যে ফ্যাক্ট চেকিং, এরকম কোর্স রয়েছে। তো যারা যারা উৎসাহী, আবারও বলে রাখি আমাদের ছাত্ররা এবং বাইরের ছাত্ররা এবং অনলাইন কোর্সগুলিতে ছাত্রীরাও, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগ আছে। আমাদের বোস হাউস ক্যাম্পাস থেকে আমরা সেরামিকের ওপরে একটা কোর্স দিয়েছি, যাতে করে একদম যারা ওইখানে আমাদের তারা এই সেরামিক জিনিসপত্র তৈরি করে তারা একবারে সরাসরি সেটা বাজারে তারা বিক্রি করতে পারবে। তো এইরকম বেশ কিছু এন্টারপ্রেনিয়রশিপ এবং স্কিল এনহ্যান্সমেন্ট পাশাপাশি চলছে, যাতে করে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এরকম অনেকগুলি কোর্স আমরা দিচ্ছি। আমাদের এই শেলটি মূলত 2টি উইং রান করা। একটি হচ্ছে কম্পিটিটিভ এক্সাম রিলেটেড উইং, কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নেওয়ার উইং, আর দ্বিতীয় হচ্ছে স্কিল ওরিয়েন্টেড এবং জব ওরিয়েন্টেড সার্টিফিকেট কোর্সের উইং, যেমন UX, UI, ওয়েব অ্যাপ ডিজাইন, জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রিমোট সেন্সিং অ্যানালিটিক্স, দেন অ্যাপ্লাইড ইন্টেলিজেন্স টু বিগ ডেটা সায়েন্স উইথ AI, EI, ML, IoT, blockchain and cloud computing, then 360-degree digital media management and cognitive communication strategies, advanced 3D animation and visual storytelling for immersive multimedia, then next-gen software coding, global ESG leadership and carbon credit as sustainable business strategy, smart tech, commerce and finance, তারপর ফাইন্যান্সিয়াল লিটারেসি, ব্যাংকিং, ইন্স্যুরেন্স অ্যান্ড স্টক মার্কেটের ওপরে একটা কর্মমুখী কোর্স রান হবে শীঘ্রই। তাছাড়াও ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ওপরে আমরা কোর্স রান করে থাকি, যেমন অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান নলেজ সিস্টেম, আয়ুর্বেদিক নিউট্রিশন মাস্টারির ওপরে কোর্স রান করানো হয়। এই ধরনের বিভিন্ন কোর্স এখান থেকে রান করানো হয়। আপনি জানেন যে ভারতবর্ষ এখন ডিজিটাল ইন্ডিয়া, তো এই ডিজিটাল যুগের সাথে কোপ আপ করার জন্য ছাত্রদের, এখানে তো পার্টিকুলারলি ছেলেরাই রয়েছে, ছাত্রদের আপনারা কিভাবে তৈরি করছেন? দেখুন, প্রথম হচ্ছে আমাদের এই যে বললাম আমাদের যে প্লেসমেন্ট সেল রয়েছে, এখানে আমরা এই ডিজিটাল জার্নালিজম, ডিজিটাল মার্কেটিং, ফ্যাক্ট চেকিং, এই ধরনের অনেকগুলো কোর্স আমরা দিচ্ছি। আর আরেকটা হচ্ছে আমরা ছাত্রদের ক্ষেত্রে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম পুরোপুরি আমাদের এখানে এখনও পুরোপুরি ইনস্টল হয়নি, কিন্তু লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের একটা বড় অংশ আমরা রয়েছে, যেমন ধরুন গুগল ক্লাসরুম, এই সমস্ত ব্যাপারগুলোর সঙ্গে যাতে ছাত্ররা খুব বেশি করে পরিচিত হতে পারে, সেইটা একটা বিশেষ করে আমাদের এখানে কার্যক্রম রয়েছে। এবং তার সাথে সাথে আমাদের কম্পিউটার শেখানোরও বিভিন্ন ধরনের কোর্স আছে। আমাদের বোস হাউস ক্যাম্পাস একটি রয়েছে, সেখানে এরকম স্কিল ওরিয়েন্টেড বেশ কিছু কোর্স আমরা শেখাচ্ছি, যাতে করে ছাত্ররা নিজেদেরকে এই সময়ের সঙ্গে উপযোগী করে তুলতে পারে।
রিষড়ার এই বাগান বাড়িটি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শ্রী শরৎচন্দ্র বসুর। বলা হয়ে থাকে এই বাড়িটিতে সম্ভবত স্বয়ং নেতাজি পদার্পণ করেছিলেন, যে কারণে এটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কলকাতার পুলিশ মিউজিয়ামে সংরক্ষিত ২৪ নম্বর পুলিশ ফাইল থেকে জানা যায় ১৯৪১-এ নেতাজির মহানিষ্ক্রমণের পর বাড়িটি নেতাজির বার্তা পাওয়ার জন্য জাপানি কনসুলেটের সদস্যদের সঙ্গে বসু পরিবারের সংযোগ রক্ষার স্থান হিসেবে ব্যবহৃত হতো। বেলুড় মঠ বিদ্যামন্দিরে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্বামী উমাপদানন্দ, যিনি বোস হাউস রিষড়ার দেখাশোনা করেন বা প্রতিনিধিত্ব করেন, এবং এই বোস হাউস সম্পর্কে সেখানে কি ধরনের পড়াশোনা হয় বা কারা সেখানে পড়াশোনার সুযোগ পেতে পারে একটু জেনে নেব স্বামীজির কাছ থেকে। নমস্কার। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজের দ্বিতীয় ক্যাম্পাস হিসাবে 2024 সালের 21শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এই বোস হাউস ক্যাম্পাস। আমাদের মঠ মিশনের সম্পাদক মহারাজ, জেনারেল সেক্রেটারি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ এর দ্বারোদ্ঘাটন করেন সর্বসাধারণের জন্য। বোস হাউস ক্যাম্পাসের প্রথম বিশেষত্ব যদি বলতে হয় দিদি, সেটি হলো রামকৃষ্ণ মিশনের বিদ্যামন্দির কলেজের এটি এমন একটি ক্যাম্পাস যেখানে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও শিক্ষা গ্রহণের সুযোগ পায়, এবং এখানে আমরা অনলাইন, অফলাইন এবং হাইব্রিড তিনটে মাধ্যমেই ক্লাস করার একটি সুযোগ রেখেছি। যেহেতু দূরত্ব এবং ব্যস্ততা আজকের দিনের মানুষের প্রচণ্ড একটা বড় সমস্যা, তার ফলে কিছু ক্লাস অনলাইনে হচ্ছে, কিছু অফলাইনে হচ্ছে, আবার দুটো মিলিয়ে মিশিয়েও ক্লাস হচ্ছে। সাধারণভাবে আমরা এখান থেকে 4টে উইংসের মাধ্যমে ক্লাস করছি। প্রথম হচ্ছে ক্রিয়েটিভ পারফর্মিং আর্ট। শিল্পকলাও যে জীবনে রুজি রোজগারের একটি ক্ষেত্র হতে পারে, সেটি এখানে ক্লাসগুলির মধ্যে থেকে আমরা বোঝানোর চেষ্টা করছি, যার মধ্যে সেরামিক আর্ট অ্যান্ড পটারির ক্লাস রয়েছে, বাটিকের ক্লাস রয়েছে, কমার্শিয়াল আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাস রয়েছে, সংবাদ পাঠ সঞ্চালনার ওপর ক্লাস রয়েছে, মোবাইল ফিল্ম মেকিংয়ের ওপরে ক্লাস রয়েছে, লস্ট স্টাইলস অফ বেঙ্গল পেইন্টিংয়ের ক্লাস রয়েছে। এই ক্লাসগুলোতে বিশিষ্ট মানুষেরা ক্লাস নিচ্ছে। এর সাথে হেরিটেজের কিছু কোর্স আমাদের এখান থেকে রয়েছে, মূলত শাস্ত্রের ওপর মহারাজরা এখানে বেশিরভাগ ক্লাস নেন। এছাড়া ইউনিভার্সিটি কলেজের স্বনামধন্য মাস্টারমশাইরাও এর সঙ্গে যুক্ত রয়েছেন। বিশ্বভারতী, উত্তরবঙ্গ ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়, এগুলি তো রয়েইছে। এছাড়া আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই, ইন্টার্নশিপের কিছু প্রোগ্রাম হচ্ছে। এনইপি অনুযায়ী ইন্টার্নশিপ এখন এসেছে, এটি খুব গুরুত্বপূর্ণ ইন্টার্নশিপের প্রোগ্রাম। এবং কলেজ ইউনিভার্সিটির মাস্টারমশাইদের জন্য টিচার ট্রেনিং প্রোগ্রাম এসছে, যেটা ইউজিসির মালব্য মিশনের সঙ্গে সংযুক্তভাবে আমরা এখানে করছি। আরেকটা জানতে চাইবো যে যেটা আপনি একটু কারিগরি দক্ষতার কথা বললেন, যে এখানে সেরামিক শেখানো হয়, সেরামিকের কাজ শেখানো হয় বা বাটিকের কাজ শেখানো হয়, বা আরও হয়তো নানা ধরনের স্কিল বেসড কিছু কোর্স রয়েছে। সেগুলি শেষ করবার পরে ধরুন সেই কোর্সটা করলো একটি ছেলে বা একটি মেয়ে, তারপরে সে নিজেকে কিভাবে রোজগারমুখী করে তুলবে, তার কর্মসংস্থানের বিষয়টিও কি এখানে দেখানো হয়? খুব ভালো প্রশ্ন। স্বামীজি বলতেন যে শিক্ষা জীবন সংগ্রামে সামিল করতে পারে না তা কি শিক্ষা? এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই ক্যাম্পাসের অভিযাত্রা। তাই সেদিক থেকে যেটা আমি বলবো, আমাদের এখানে দুরকম উপায়ে কর্মসংস্থান হচ্ছে। একটা হচ্ছে ফ্রিল্যান্সিং। অনেক সময় মায়েরা আসছেন, কেননা মেয়েদের মানে অংশগ্রহণ এখানে অনেক বেশি, ফলত মায়েরা যখন ক্লাস করতে আসছেন তাহলে স্বাভাবিকভাবেই আমাদের এখানে রয়েছে, আপনারা ওয়েবসাইট দেখলে দেখবেন বেশ কিছু মানুষ সাক্ষাৎকার দিয়েছেন, হয়তো তার একটি নিজের গার্ডেন রয়েছে, তিনি এই ধরনের নার্সারির কাজ করেন, তা তিনি কিছু পটারি নিজে কিনে সেল করতেন, এখানে এসে তিনি সেই পটারি নিজে হাতে তৈরি করছেন, এটা তার একটা কর্মসংস্থানের এক্সট্রা দিক তৈরি করছে। বাটিকের কিছু ক্রাফটের কাজ এরা করতে পাচ্ছেন। আমাদেরও স্বনির্ভর প্রকল্প রয়েছে, ফলত এদের এখান থেকেও আমরা আমাদের প্রকল্পগুলোতে অংশগ্রহণের একটি জায়গা করে দিতে পারছি। এটা ফ্রিল্যান্সিংয়ের একটি ক্ষেত্র আমি বলতে পারি। যারা ব্যবসা করতে চান, ছোট ব্যবসা, তাদের এই ধরনের আমরা ট্রেনিং এখানে দিতে থাকছি, দেওয়ার চেষ্টা করছি। একটা সাধারণ এমনি নর্মাল একটা প্রাইভেট কলেজে একটি ছাত্র বা একটি ছাত্রী সে ডিগ্রি কোর্স করছে এবং একজন এখানে করছে, কতটা আলাদা এখানকার পঠন পাঠন? যেহেতু এটা আমাদের আবাসিক কলেজ, 1941 সালে আমাদের এই কলেজ শুরু হয়েছিল, আর এই কলেজের পেছনে স্বামীজির একটা বিশেষ স্বপ্ন আছে। সেই স্বামীজির স্বপ্নটা যেটা ছিল সেটা হচ্ছে ম্যান মেকিং এবং ক্যারেক্টার বিল্ডিং। তো আমাদের তাই প্রথম থেকে পড়াশোনার ধারাটা এইরকমই রয়েছে। যেহেতু এখানে ছেলেরা আমাদের সঙ্গে থাকে, তাই একটা তাদের রুটিনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। এবং এই যে দেখুন ভ্যালু এডুকেশন, ভ্যালু সিস্টেম আমরা বলছি, আসলে ভ্যালু জিনিসটা তো ঠিক পড়ে হয় না।
সকাল থেকে রাত পর্যন্ত এই ছাত্রদেরকে একটা ভ্যালু সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। তাই এখানে অন্যান্য কলেজেও সেই সুযোগ আছে, কিন্তু আমাদের এখানে স্বাভাবিকভাবেই সেই সুযোগের পরিসরটা একটু বেশি, যেহেতু তারা এই একটা সিস্টেমের মধ্যে থাকে। এই ভ্যালু বেস যে জায়গাটা, এটা প্রথম আমি বলবো। এবং তার সঙ্গে ধরুন আমাদের রামকৃষ্ণ মিশনের একটা ডিসিপ্লিনের ব্যাপার তো থাকেই, এবং এই ডিসিপ্লিনটা প্রথম দিক থেকে একটু ইম্পোজ, তারপরে দেখা যায় ছেলেরা এই ডিসিপ্লিনটাকে নিজেরাই ইনকালকেট, একটু ইমবাইব করে নেয় নিজেদের মধ্যে। তাই সেই জায়গা থেকে তো আমাদের একটা সুযোগ সুবিধে রয়েইছে। এবং তার থেকেও আরও একটা বড় জিনিস বলবো, এটা আমাদের একটা লোকেশনাল অ্যাডভান্টেজ আছে, পজিশনাল অ্যাডভান্টেজ। সেটা হচ্ছে পাশেই বেলুড় মঠ, এবং এখানে একটা দীর্ঘদিনের একটা পরম্পরা আছে, সেইভাবেই ছাত্ররা এগিয়ে যায়। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে এখানে গবেষণা সংক্রান্ত কী ধরনের কাজকর্ম হয়ে থাকে সাধারণত? আমাদের এই যে আপনাকে বললাম 6টি বিষয়ে পিএইচডি প্রোগ্রাম চলছে, তার বাইরেও আমাদের শিক্ষকরা তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট অ্যাপ্লাই করেন। পিএইচডি স্কলাররা তো গবেষণা করছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বাংলা, সংস্কৃত। তার বাইরেও আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট অ্যাপ্লাই করি, যেমন ICSSR প্রজেক্ট রয়েছে, IKS আমাদের প্রজেক্ট রয়েছে, ACRB প্রজেক্ট রয়েছে। তো এই প্রজেক্টগুলোর মাধ্যমে আমাদের খুব হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে বেশ কিছু পাবলিকেশন হয়েছে, এবং আমাদের বেশ কয়েকটি নিজস্ব পেটেন্ট আছে, ইন্ডিয়ান পেটেন্ট এবং US পেটেন্ট রয়েছে। এবং আমরা আমাদের ল্যাবে এই গ্রিন অ্যামোনিয়া, গ্রিন ইউরিয়া আমাদের এই পেটেন্ট রয়েছে, আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। আমরা লুমিনেসেন্ট পেন্ট আমরা ডেভেলপ করেছি। সেইভাবে আমাদের এখানে একদিকে ডিগ্রি পড়াশোনা, অর্থাৎ পিএইচডি ডিগ্রি, সেইটা গবেষণা, আর তার পাশাপাশি এই ধরনের ল্যাব টু ইন্ডাস্ট্রি, এই যে জায়গাটা, এটা বারবার ফোকাস করা হচ্ছে এখন MHRDর দিক থেকে বা উচ্চশিক্ষার দিক থেকে। এই দুটি ভাবে আমাদের কিন্তু এই গবেষণা এগিয়ে চলেছে। রামকৃষ্ণ মিশনের সমস্ত পরিকল্পনাই সাধারণ মানুষকে কেন্দ্র করে, সেরকমই আমরা এই আমাদের রিসার্চ বা গবেষণার মেন ভিত্তি ছিল কি করে খুবই কম মূল্যে এবং খুবই উচ্চ মানের আমরা কি করে লুমিনেসেন্ট পেন্ট তৈরি করব এবং তাকে মানুষের হাতে তুলে ধরব। লুমিনেসেন্ট পেন্ট শব্দটির অর্থ সাধারণ মানুষ হয়তো জানে না। এর সাধারণ অর্থ হলো, আপনারা দেখেছেন নর্মাল পেন্ট বিভিন্ন কালার শো করে। লুমিনেসেন্স পেন্টের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা রাত্রিবেলা, বিশেষ করে তখন সূর্যালোক থাকবে না, তখনও এই পেন্টের বৈশিষ্ট্য বা এই পেন্টের গুণগত যে বৈচিত্র্যময় রং তা ফুটে উঠবে, এবং তা আমাদের এই শহর তথা আমাদের বিশ্বব্যাপী একটা নতুন ভাবধারা সৃষ্টি করবে। এই মুহূর্তে আমি রয়েছি বেলুড় মঠ বিদ্যা মন্দিরের মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে, এবং আমার সঙ্গে রয়েছেন বিভাগীয় প্রধান অধ্যাপক দীপ্তেন্দু সরকার। অধ্যাপক সরকার, আপনার কাছ থেকে একটু জেনে নেব যে এখন তো মাইক্রোবায়োলজিতে মানে সর্বক্ষেত্রে মাইক্রোবায়োলজির ব্যবহার, এবং আমরা জানি যে মাইক্রো অর্গানিজমস যেগুলো থাকে সেগুলোকেই আপনারা কাজে লাগিয়ে কখনো সেটার হার্মফুল ব্যাপারটাকে কমিয়ে দিয়ে সেটাকে আমাদের কাজে লাগান, বা কখনো তাদের উৎপাদন শক্তি বাড়িয়ে দিয়ে আমাদের কাজে লাগান, এবং খাদ্যদ্রব্য থেকে শুরু করে ওষুধ পর্যন্ত সর্বত্র এর বিচরণ। একটু জেনে নেব যে, সবার আগে একটু জানবো যে এখন পরিবেশ বান্ধব একটা জিনিস তৈরি করা বা যে কোনো কাজ করতে গেলেই সেটা কতটা পরিবেশ বান্ধব সেটা দেখা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে দেখতে গেলে মাইক্রো অর্গানিজমকে কীভাবে কাজে লাগানো যায়, এই বিষয়ে আপনাদের কি কাজ রয়েছে? অ্যাকচুয়ালি আমরা যেভাবে কাজ করি, আমরা 3টে মূলত ক্যাটাগরি বা বিভাগে আমরা কাজ করি। তার ভেতরে 1 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি, 2 নম্বর ফুড মাইক্রোবায়োলজি, আর 3 নম্বর হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজি। তো এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজিতে আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে এই দুটো ব্যাকটেরিয়াল প্লেট আমি দেখাচ্ছি। এই দুটো প্লেট আমরা সয়েল থেকে আইসোলেট করেছি মাইক্রো অর্গানিজমগুলোকে, এগুলো হচ্ছে পিওর কালচার। এই মাইক্রো অর্গানিজমগুলোর অদ্ভুত ক্ষমতা রয়েছে আমাদের বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি করা। এখানে আমি একটু দেখাচ্ছি নমুনা, এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক। এই প্লাস্টিকগুলো ব্যাকটেরিয়া থেকে তৈরি হচ্ছে, কারণ এখন আমরা জানি যে প্লাস্টিক পলিউশন একটা মেজর প্রবলেম আমাদের। তো এই নর্মালি যে পলিইথিলিন তৈরি করা হয় সেগুলো যদি আমরা সয়েলে ফেলি বা বাইরে ফেলি, সেগুলো কিন্তু সচরাচর ডেস্ট্রয় হয় না। কিন্তু এই মাইক্রো অর্গানিজম যে প্লাস্টিক তৈরি করে, সেই প্লাস্টিকগুলো দিয়ে যদি আমরা প্রপার ক্যারি ব্যাগ ইত্যাদি তৈরি করি এবং সেগুলো ইউজের পর যদি আমরা বাইরে ফেলে দিই,
তাহলে কিন্তু এই মাইক্রো অর্গানিজমেরই ক্ষমতা রয়েছে তারা এই জিনিসটাকে মেটাবলাইজ করে সেগুলোকে ডিগ্রেড করে দেয়। ফলত এগুলো অবভিয়াসলি একটা ইকো ফ্রেন্ডলি, এবং আমরা এই মুহূর্তে এই স্টেজে রয়েছি এগুলোকে আইসোলেশন করা, পিউরিফাই করা এবং এর কিছুটা ক্যারেক্টারাইজেশন করা পর্যন্ত আমরা করতে পেরেছি। এর পরের স্টেজে ডেফিনেটলি আমরা কিছু কাজ করব বলে ভেবে রেখেছি, যেমন এগুলোর পরবর্তীকালে কীরকম ধরনের কেমিক্যাল কম্পোজিশন বা কোন জায়গাগুলোকে আরেকটু অল্টারেশন যদি আমরা করি সেটা আরও বেটার কাজ করবে, সেই জায়গাটাতে আমরা এখনও পৌঁছতে পারিনি, তবে সেগুলো ভবিষ্যতে আমরা ডেফিনেটলি করব বলে ভেবে রেখেছি। এছাড়াও এখানে আরও দু একটি প্লেট দেখাচ্ছি যেগুলো আমাদের ডিফারেন্ট মেটাল, হেভি মেটাল রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। দেখুন নিকেল লেখা রয়েছে, ক্রোমিয়াম লেখা রয়েছে। তো এই হেভি মেটালও কিন্তু আমাদের একটা পরিবেশে প্রচণ্ড পলিউশন সৃষ্টি করে। তো আমরা এই মাইক্রো অর্গানিজমগুলোর এত ক্ষমতা রয়েছে, এরা কিন্তু খুব সচরাচর সয়েল থেকে বা ওয়াটার থেকে এই মেটালগুলোকে নিজেদের ভেতরে অ্যাকুমুলেট করে স্টোর করতে পারে। ফলত বায়োরেমিডিয়েশন যে কনসেপ্টটা রয়েছে, বায়োরেমিডিয়েশন সলিউশন, যে পলিউশন হওয়ার থেকে বেশ কিছুটা বাঁচাতে এই মাইক্রো অর্গানিজমগুলো হেল্প করবে। খাদ্যদ্রব্যের ক্ষেত্রে আমরা জানি যে ফুড প্রসেসিংয়েও মাইক্রোবায়োলজির বিশাল ব্যবহার, এমনকি আমরা নিজেরা বাড়িতেও অনেক সময় ভীষণ সহজভাবে যখন ধরুন কোনো ব্যাটার তৈরি করি একটু ইস্ট মিশিয়ে দিই, আমরা জানি সেটাতে ফার্মেন্টেড হবে। তো এটা তো একটা খুব সহজ হিসেব, সব সাধারণ মানুষই আমরা জানি, কিন্তু মাইক্রোবায়োলজিকে কিভাবে ফুড প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনারা ব্যবহার করেন? আমরা আমাদের প্রফেসর অরিন্দম রায়, উনি পার্টিকুলার ফুড মাইক্রোবায়োলজি এই অ্যাসপেক্টে কাজ করেন। উনি যে কাজটা করেন, উনি মূলত স্ট্রিট ফুড যেগুলো রয়েছে সেই ফুডগুলো কী ধরনের মাইক্রো অর্গানিজম দিয়ে কন্টামিনেটেড হয় বা হয়ে আছে সেগুলোকে অ্যানালিসিস করা এবং তার একটা রেমিডিয়াল দিক উনি বের করেন। এছাড়াও এই আপনি বললেন যে ফার্মেন্টেড ফুড, এই যে ফার্মেন্টেড ফুড তৈরি করতে গেলে আমরা যদি সাধারণভাবে বলি ইডলি, ধোসা, তো সেগুলো একটা ব্যাটার তৈরি করতে হয়। সেই ব্যাটারটার ভেতরে কতটা ফার্মেন্টেড ব্যাকটেরিয়া দিলে ব্যাটারটা আরও বেটার হবে, বা সেখানে কোনো রকম হার্মফুল ফার্মেন্টেড ব্যাকটেরিয়া চলে আসে কিনা, তিনি ওই দিকগুলো দেখেন। তো এইটা একটা ফুড মাইক্রোবায়োলজির একটা ফুড সেফটি কীভাবে দেয়া যেতে পারে এবং ফুড প্রোডাকশানটা ওই পার্টিকুলার কোয়ালিটি অফ ফুডটা যাতে ঠিকঠাক হয়, সেই ধরনের কাজও আমরা এখানে করি। সব শেষে জানতে চাইবো যে ওষুধ, আমরা জানি যে ওষুধের জগতে মাইক্রোবায়োলজির একটা বিরাট অবদান, এবং বিশেষ করে যেগুলো ক্যান্সারের জন্য যে ড্রাগ তৈরি হয় সেখানে মাইক্রোবায়োলজির অবদান অনস্বীকার্য। কী ধরনের কাজ রয়েছে? আমরা এখানে মাইক্রোবায়োলজিতে বেসিক্যালি আমরা ডাইভার্সিফাইড ওয়েতে আমরা পুরো জিনিসটাকে চিন্তা করি। যেমন আমরা ডায়াবেটিসের ওপরে যদি প্লান্ট বেসড কিছু দেয়া যায়, এবং ডায়াবেটিসের সঙ্গে আমাদের যে মাইক্রোবায়োম তার একটা প্রচণ্ড রিলেশন আছে, আমরা সেই দিকগুলো দেখার চেষ্টা করি যে এমন কিছু কি তৈরি করতে পারি যাতে করে আমাদের মাইক্রোবায়োমটা ইমপ্রুভ হলো, যার ফলে ডায়াবেটিস বা আমাদের ক্যান্সার সেই টাইমে যে মাইক্রোবায়োমের একটা ইম্প্যাক্ট রয়েছে সেটাকে আমরা ঠিকঠাক রাখতে পারি, এই দিকটা আমরা দেখি। এছাড়া প্লান্ট বেসড কোনো ফাইটোকেমিক্যাল যেগুলো আমাদের হার্মফুল মাইক্রো অর্গানিজম রয়েছে, যেমন আমি বলতে পারি ক্লেপসিয়েলা অ্যারোজিনেস, এটা একটা প্রচণ্ড মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট মাইক্রো অর্গানিজম। এই মাইক্রো অর্গানিজমটাকে সব রকমভাবে অ্যান্টিবায়োটিক দিয়ে পুরোপুরি কিল করা বা প্রোটেস্ট করা যায় না। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমরা আশা রাখতেই পারি যে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে এই কাজগুলোই আমরা বাজারে পাবো, যাতে সেগুলো আমরা ব্যবহার করতে পারি এবং উপকৃত হতে পারি। শতবর্ষেরও বেশি পুরনো হ্যাবারবস প্রক্রিয়ায় বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদনের সময় বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গত হয়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এর বিকল্প হিসেবে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ডক্টর উত্তম কুমার ঘরাই ও তার গবেষক দল একটি অভিনব এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে তাদের নিজস্ব গবেষণাগারেই গ্রিন অ্যামোনিয়া ও গ্রিন ইউরিয়া সার উৎপাদন সম্ভব হয়েছে। এই আধুনিক প্রক্রিয়ায় পরিবেশ দূষণের কোনো আশঙ্কাই নেই। উদ্ভাবিত পদ্ধতিটির পেটেন্ট তাদের অধীনে রয়েছে এবং শিল্পক্ষেত্রে বাণিজ্যিকভাবে গ্রিন অ্যামোনিয়া ও গ্রিন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যে বিদ্যামন্দিরের গবেষক দল একাধিক বহুজাতিক সংস্থার সঙ্গে পেটেন্ট লাইসেন্সিং চুক্তি ও সমঝোতা স্মারক অর্থাৎ মৌ স্বাক্ষর করেছেন। এই প্রযুক্তির মাধ্যমে বাণিজ্যিক স্তরে গ্রিন অ্যামোনিয়া ও গ্রিন ইউরিয়া সার উৎপাদন সম্ভব হলে ভারতের বিদেশি নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যা আত্মনির্ভর ভারত
গঠনের পাশাপাশি বিকশিত ভারত নির্মাণেও এক অনবদ্য অবদান রাখতে পারে। এই যুগান্তকারী গবেষণার স্বীকৃতি স্বরূপ ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি ডক্টর উত্তম কুমার ঘরাইকে ন্যাশনাল ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। ল্যাবে তৈরি যে পরিবেশ বান্ধব গ্রিন অ্যামোনিয়া এবং ইউরিয়া সার, তার আমরা গুণগত মান, বাণিজ্যিকভাবে যে অ্যামোনিয়া ইউরিয়া সার তৈরি হয় তার গুণগত মানের সাথে আমরা তুলনামূলকভাবে পরীক্ষা নিরীক্ষা করছি। এবং আমাদের খুব আশা যে এই ভবিষ্যতে এই গ্রিন অ্যামোনিয়া ইউরিয়া সার আত্মনির্ভর ভারত গঠনে যথেষ্ট ভূমিকা পালন করবে। রিসেন্টলি আমরা বেগুন গাছের ওপর এই সার পরীক্ষা করি এবং তার ফলাফল বাণিজ্যিকভাবে প্রাপ্ত ইউরিয়ার থেকে অনেক ভালো পাই। এই সমস্ত সংক্রান্ত গবেষণা আমরা একটি জার্মানির গবেষণাপত্রে প্রকাশ করেছি। আর 5টা কলেজের মতোই একটা কলেজ, বেলুড় মঠ বিদ্যা মন্দির, যেখানে ডিগ্রি কোর্সের পড়াশোনা হয়। কিন্তু তবু কোথায় যেন আর 5টা কলেজের থেকে একটু আলাদাও বটে। তার কারণ এর পেছনে রয়েছে স্বামীজি বিবেকানন্দর ভাবধারা, এবং সেই ভাবধারাকে মাথায় রেখেই এখানে শুধু পড়াশোনা নয়, তার সঙ্গে চরিত্রের বিকাশ, তার সঙ্গে শৃঙ্খলাবোধ, এই সব কিছু তৈরি করা হয়। এবং একই সঙ্গে তাদেরকে যুগোপযোগী করে তুলতে ডিজিটাল প্রশিক্ষণও দেওয়া হয়, আবার কর্মসংস্থানের দিকে এগিয়ে দেওয়াও হয়। আমাদের প্রত্যাশায় আজকে তাই বেলুড় মঠ বিদ্যা মন্দিরে আমরা এসেছিলাম। আপনারা দেখলেন এখানে কত ধরনের কাজ হয় এবং কত ধরনের প্রশংসনীয় ছাত্রছাত্রীরা এখান থেকে বেরিয়ে সমাজে ছড়িয়ে পড়েছে, সমাজের কাজে নিজেদের লাগিয়েছে। নমস্কার।